দ্য ক্রিয়েশন এর অভিনব উদ্যোগ। বনি সিংহ কবি মল্লিকা সেনগুপ্তের জন্মদিনে কবিকে শ্রদ্ধা জানাতে দ্য ক্রিয়েশন এর উদ্যোগে এবং আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হল মল্লিকার সঙ্গে একটি সন্ধ্যা ক্যালকাটা ম্যানশনে। এটি দ্য ক্রিয়েশন এর প্রথম উদ্যোগ। মূলত আটের দশকের যেসব কবি পরিচিতি পেয়ে পৃথিবী থেকে হারিয়ে গেছেন, তাদের কবিতাগুলো আবার যাতে জনসমক্ষে আসে, এটা তারই প্রচেষ্টা। এদিন অনুষ্ঠানে সভা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দেবেন্দ্র কুমার দেবের সহ এক ঝাঁক কবি ও বাচিক শিল্পীরা। এদিন কবিকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনায় বক্তব্য রাখলেন সৈয়দ হাসমত জালাল, নীলোৎপল গুপ্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শাশ্বত গঙ্গোপাধ্যায় এবং মৌমিতা। সঙ্গীত পরিবেশন করেন সুজাতা দাঁ এবং কবিতা পাঠ করেন এক ঝাঁক কবি ও বাচিক শিল্পীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন সৌমিত বসু। এখানেই তিনি সবচেয়ে বড় একটা জায়গা তৈরি করতে পারেন, যখন তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে সরে এসে এমনভাবে কবিতাকে 20 বছর, 30 বছর, 50 বছর, 5000 বছর এখানেই চেনা যায় একজন কবি। মল্লিকা 11 সালে চলে গেছেন, আজকে 26। এই 15 বছরে তাকে নিয়ে যে আগ্রহ আপনাদের মধ্যে আছে, আরো অনেকের মধ্যে দেখেছি, অন্য ভাষাতে দেখেছি, যারা গবেষণা করছে তাদের মধ্যে দেখেছি, এই আগ্রহটা বেঁচে আছে। এটা দেখে ভালো লাগে এবং আমার মনে হয় যে একজন কবি সম্ভবত এই কাজটাই করতে চান। তাই প্রত্যেক কবি প্রত্যেককেই তো মারা যেতে হবে, কিন্তু তিনি মারা যান, তিনি থেকে যান। সেই ক্ষমতা কোনো কোনো কবি হয়। আমি বলবো যে মল্লিকার বহু কবিতা রয়েছে, যে কবিতাগুলো আবার নতুন করে আমাদের এই নতুন একটা সংকটের সময় এবং নতুন ভাবে আবিষ্কার করা যায়। বসন্তকাল, ওনার একটা কবিতা আমার খুব প্রিয়, গোলাপ মরশুমে। গোলাপ এখনো গোলাপ, দিল ধকধক জাফরি, ফুলচোর উষা লগ্নে এনেছ গোলাপ পাপড়ি। ফুল আর কাকে দিয়েছ, শুধু আমাকেই নাকি না? গোলাপ নেবার জন্য আছেন অন্য সাকিনা? তোমার গোলাপ বৃন্তে যে গোপনতার গন্ধ, সেই মায়াজল আমারও সর্বনাশের রন্ধ্র। মরশুমটুকু ফুরলে ফুলচোর তুমি পালাবে, কাঁটাগুলি অবধারিত আমাকে বেদম জ্বালাবে। কাঁটাগুলি অবধারিত আমাকে বেদম জ্বালাবে। যদিও ভোরের গোলাপ শুকোবে সকাল 9টাতে, তবুও গোলাপ গোলাপ ই ওস্তাদ দিল পটাতে। বলছি, কালো আফ্রিকার মুখে মুখে উঠে এলো ভাষা, আমান্দেলা আমান্দেলা আয়েথো মান্ডেলা। জনতা মন্থন করে উঠে আসা নেতা, কারাগারে কেটে গেছে যৌবনের শ্বাস। আপনি প্রশ্ন করলেন কে আমার স্বামী। সমুদ্র বললেন আমি 3 দিক থেকে তোমাকে রক্ষা করি, যোগ্যতা আমার। মাটি বললেন না, আমি নিজেই নিজেকে রক্ষা করি, শীঘ্র বলো কে আমার স্বামী। সূর্য বললেন তুমি বাঁচতে পারো না রৌদ্র ছাড়া। অমলেন্দু বিশ্বাস থেকে শুরু করে 8-এর দশকের একেবারে উল্লেখযোগ্য কবিরা রয়েছে। মল্লিকা আমাদের সকলেরই বন্ধু ছিল, সেদিক দিয়ে আজকের একটা আনন্দের দিন। সেই সঙ্গে আজকের দিন একটা অদ্ভুত বিষাদের আমাদের। আজকের দিনই সকালবেলা মল্লিকার সতীর্থ বলবো, 8-এর দশকের কবি, ঔপন্যাসিক,
পাপড়ি ভট্টাচার্য, আপনারা অনেকেই জানেন, পাপড়ি ভট্টাচার্য আমাদের ছেড়ে আজকে চলে গেছে। এটা আমাদের কাছে খুব কষ্টের। করলেও বেশি কিছু হতো না, কমই হতো, কিন্তু সেই সুযোগ পাওয়া যায়নি, সেই সময় নিয়তি আমাদের দেয়নি। আবার হয়তো কিছু করাও যেত, কোনো কারণে কার্যকারণে সেটা হয়নি, কিন্তু তা বাদ দিয়েও আজকে কত কত আমরা দেখি, কত কত শিরোপাতে তো সব কিছু নির্ভর করে না। আজকে এই যে মল্লিকাদের জন্য গতকাল ওরকম অবনীন্দ্র সভাগৃহ ছাপানো ভিড়, আজকে এই বিশপ লেফ্রয় রোডের এই সভাগৃহে আমি বাড়িটা খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এখানেও আজকে যে 50 জন 100 জন এসেছেন, এবং আমার এইটা বিশ্বাস এবং এটা ঘটনা যে আজকে শুধু 27শে মার্চ বলে নয়, মল্লিকাদির নাম করে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা দিন মানুষকে ডাকলে অন্তত 100 মানুষ আসবেন। আজও মল্লিকাদি তাদের কিছু দিতে পারবেন না, শুধু ওই শান্তিটুকু ছাড়া, শুধু সাহসটুকু ছাড়া। কিন্তু মানে একই আমরা এক জেলার নেই, আমিও নদিয়া জেলার, আমার বাড়ি কল্যাণী, এবং কল্যাণী ইউনিভার্সিটির সঙ্গেও মল্লিকাদি সুভদ্রার জড়িত ছিলেন। সেই জন্য বড় বেশি আপনার মনে হয়, আর যে মেয়েদের কথা বলে সে বড় বেশি আপনার। তো আমি আজকে মল্লিকাদিকে শ্রদ্ধা জানাবো, আমি ছোট্ট দুটো লাইন গেয়ে শ্রদ্ধা জানাবো। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। জন্মদিনে তাকে আমার প্রণাম ও শ্রদ্ধা। উপস্থিত আমার সমস্ত অগ্রজদের আমার প্রণাম। মল্লিকাদির লেখায় জীবনানন্দ অনুষঙ্গ বারবার এসেছে। তার ইচ্ছে ছিল যে শেষ মহাকাব্য লিখবেন বনলতার চিঠি জীবনানন্দকে। তো জীবনানন্দের 100 বছরের স্মৃতিতে লেখা 100 বছর আলোকে। জীবনানন্দ, তোমার জন্য এত হেনস্থা সইছি, তোমার কবিতা পড়েই তবু তো মারের ওজন বইছি। এই পৃথিবীতে কবিতা লেখার মতন কঠিন অকাজে এমন ফাঁপড়ে জড়িয়ে পড়েছি, তুমি প্রধান সখাজে। কি সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম, সমুদ্রটা সবুজ আর আকাশ নীলগ্রাম, তুঙ্গে ছিল বৃহস্পতি, আকাশ হাতে তালু, রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু। চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ, জলে ভাসান বাংলা ছেলে মিহির তনুবন। আয়ু রেখা গুনতে তার ভুল করেছে পিতা, আসলে তার পরমায়ু 100 পারমিতা। না হয় সে বয়সে ছোট, না হয় আমি বড়, তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো? সুবর্ণরেখার তীরে আজও পড়ে আছে সেই শ্রাবণ গধূলি। তোমার হাতের মুঠোয় তার আরক্ত আভা, ফুটে ওঠা শিশুপুত্রের মুখ। টলমল হাঁটতে হাঁটতে আজ পৃথিবীর জটিল মানচিত্র তার পায়ের তলায়। সুবর্ণরেখা ছুঁয়ে উঠে আসছে কোন পূর্বজন্মের হাওয়া, অবিরল কথা বলছে কলেজ সঙ্গিনী। তার কথাস্রোতে ভেসে যাচ্ছে তোমার অনুচ্চকিত হাসি, মাথার উপর উঠে আসছে মেঘ ছেঁড়ার উপর চাঁদ। ব্রিজের উপর থেকে কেউ কি যাচ্ছে, উঠে এসো। জঙ্গল থেকে কেউটে বেরোবে বিষাক্ত মাকড়সা, উঠে এসো। হাইওয়ে ধরে চলে যাচ্ছে নেশন ইজ অন মুভ লেখা লরি। সভ্যতার অগ্নি, জল, আকাশ, বাতাস ও মাটি জুড়ে হেঁটে যাচ্ছ তুমি। সুবর্ণরেখার তীরে আজও পড়ে আছে সেই রক্তগতি। মল্লিকা সেন, প্রদীপ্ত দিবান। কাজের মাসে দুঃখের প্রান্ত দেশে যে পারে মোহন হাসি, প্রতিদিন ভোরবেলাতে আমাদের কাজের মাসে।
খেটে খায় গতর আছে, ভালোবাসা পাখির আলোর। আজ আছে কালকে ভুহা, কেটে খেলে হৃদয়ের সব। যখনই শাসন করি অসহায় বকবকানি, এতটুকু ভালো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, অভিনন্দন জানাই। 8-এর দশকে আমরা যারা লিখতে এসেছি, যে কয়জন লিখতে এসেছি, অবশ্যই বারবার উচ্চারিত হয় মল্লিকা সেন, উল্লেখযোগ্য একটা কবি। সে বিষয়ে দুজন তিনজন সুন্দর আলোকপাত করেছেন, এটা বলার অপেক্ষা রাখেন। যেহেতু 8-এর দশকের গোড়া থেকে আমি গ্রামে ঠাকুরনগরে নৌকো পত্রিকা বের করেছি, সে সময় 87-88 সালে ওর একটি কবিতা ছেপেছিলাম। পরে আরেকটি কবিতা ছেপেছিলাম আমি সিন্দুর মেয়ে, সে কবিতাটা চট করে খুঁজে পাইনি, কিন্তু যেটা পেয়েছি সবুজের গল্প। আমি ছোট ছোট দুটো কবিতাই পড়ে ওকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। হয়েছে কিনা আমার মনে নেই, কেন তখন তো আমি দিল্লিতে ছিলাম আর উনি এখানে বাংলা বোর্ডের সদস্য ছিলেন। তো কিন্তু হতে পারে কি কখনো আমি মানে কি কোনো অনুষ্ঠানে, কোনো বহুভাষী অনুষ্ঠানে দিল্লিতে ওনাকে দেখেছি, কিন্তু মনে নেই। কিন্তু অনেক কিছু পড়েছি, ওনার কবিতাগুলো পড়া হয়েছে। আর কোনো কবিকে স্মরণ রাখার জন্যে এটা খুবই মানে কি দরকার আছে কি ওনার যে লেখাগুলো আছে সেটা আমরা পড়ি আর অন্য ভাষায় যদি আমরা দিতে পারি। তো সেই হিসেবে আমি ওনার দুটো কবিতা হিন্দিতে অনুবাদ করেছি, সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। রোববার গেছি, সেদিন শ্যামলদা, জহর সেন মজুমদার, সংযোগ পাল, রাহুল পুরকাশ তো সবাই এসছেন। তো আমি কেন কথাটা বলছি যে একটা কবিতার ক্ষেত্রে যে 3টে লেয়ার থাকতে পারে, যে বাংলা কবিতা, ভারতীয় কবিতা, বিদেশি কবিতা, পুরোটাই কিন্তু আমি সেই জায়গা থেকে ভীষণভাবে পেতাম মল্লিকাদি এবং সুবোধদার স্নেহ থেকে। আর মল্লিকাদির মধ্যে আরো কয়েকটা ব্যাপার ছিল, তার আগে একটু বলে নি যে 90 দশকের শুরুতে তখন না দিনটা খুব অন্যরকম ছিল, ইন্টারনেট নেই, মোবাইল নেই, এবং আরো একটা জিনিস হচ্ছে তখন অনেক বিখ্যাত কবিরও কবিতার বই অসম্ভব দুর্লভ ছিল, দুষ্প্রাপ্য ছিল। যেমন উৎপল কুমার বসু, মনীন্দ্র গুপ্ত, রণজিৎ দাস, মানে এখন কেউ কল্পনাই করতে পারবে না যে আমরা তাদের বই কিভাবে খুঁজে খুঁজে পড়তাম, মানে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি। কিন্তু খুব অল্প বয়সে চলে গেছেন, বোধহয় 51-52 এরকম কিছু একটা বয়সে চলে গেছেন। তার মধ্যে তার অনেকগুলো বই, প্রথম দিককার কয়েকটা বই আপনারা দেখবেন, মানে 1983 সালে দেখতে পাচ্ছি চাঁদের 40 চাঁদের আইন, 85-তে দেখতে পাচ্ছি সোহাগ সরবরি, আর 88-তে আমি সিন্ধুর মেয়ে। এই 3টে বই আমি পড়ে দেখলাম, এই 3টে বইয়ের মধ্যে একটা ছক আছে। তারপরে যেমনি 90 সাল বেরোতে শুরু করলো, আমি দেখতে পেলাম তার লেখার মধ্যে একটা বদল, মানে একটা বাঁক। প্রথম দিককার যে লেখা, প্রথম দিককার লেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব সংক্ষেপময় লেখা, এবং সেটা যে মল্লিকা সেনগুপ্তর একার ব্যাপার তা নয়। 8-এর দশকের কবিদের অনেক নানা রকম ব্যাপার আছে, কিন্তু একটা জায়গাতে মিল আছে। 8-এর দশকের কবিরা সংকেতকে, চিহ্নকে, ইঙ্গিতকে একটা চূড়ান্ত জায়গায় নিয়ে গেছে, এবং মল্লিকা সেনগুপ্তের প্রথম দিকটার কবিতার মধ্যে সেই সংকেতের চলাচল। কিন্তু পরের দিকে আস্তে আস্তে আমরা দেখলাম সংকেত তো থাকবেই, নাহলে তো কবিতাই থাকবে।